আসসালামু আলাইকুম। সত্যি কথা বলতে গেল কদিনে স্বজন হারানোর বেদনার মাঝে খেলাধুলা নিয়ে কথা বলার মতো মানসিক অবস্থায় অন্তত আমি ছিলাম না। মানুষের জীবনের কাছে খেলাধুলা এই টপিকটা আসলে খুবই তুচ্ছ একটা ব্যাপার। যারা স্বজন হারিয়েছেন, যে সমস্ত পরিবার স্বজন হারিয়েছেন, তাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করছি, সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি এবং সেই সঙ্গে বিচারের প্রত্যাশা করছি। এরই মাঝে আমরা আমাদের খুব কাছের ছোট ভাই আকরাম রাব্বিকে হারিয়েছি। আমরা আমাদের কলিগ প্রিয়কে হারিয়েছি। ভাস্কর ভাদুরী আমাদের আরেকজন কলিগ, তিনি খুব গুরুতর আহত অবস্থায় ছিলেন। হাসান মেহেদি আমাদের আরও একজন কলিগ, তাকে হারিয়েছি। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আমাদের ছোট ভাই ফাইয়াজকে হারিয়েছি। ওদের ব্যাচটাকে নিয়ে গেল কদিন আগে অনফিল্ডের পর্দায় আমরা ফুটবলের একটা কম্পিটিশন করেছিলাম। এই দেশে এই ছোট ভাইদেরকে নিয়ে আমরা এগুলোই করতে চেয়েছিলাম। খেলাধুলার মাঝে ওরা বেড়ে উঠবে, ওরা হাসবে, ওরা খেলবে, এই প্রত্যাশাই আমরা করেছিলাম। কিন্তু আজকে তাদেরকে নিয়ে শোকবার্তা জানাতে হচ্ছে, এই জায়গাটা আসলে আমাদের কারো কাছেই কোনোভাবেই কাম্য ছিল না। দর্শক, এরই মাঝে আরেকটা কথা খুব স্পষ্টভাবে জানিয়ে দিই, অনফিল্ড একটি ক্রীড়া উন্নয়নমূলক প্রতিষ্ঠান, যেখানে এককভাবে আমরা কেউই কাজ করি না। আমি ক্যামেরার সামনে বিশ্লেষণ করছি, আমিও অনফিল্ডের একজন কর্মী। আমার ক্যামেরার পেছনে শিশির কাজ করছে, সেও অনফিল্ডের একজন কর্মী। ভিডিও এডিটিংয়ে আমাদের 3 জন আছে, আমাদের অন্যান্য আরও রিপোর্টাররা আছেন, প্রত্যেকে অনফিল্ডের একজন কর্মী। সুতরাং প্রাতিষ্ঠানিকভাবে গণমাধ্যম মারফত আমরা ব্যক্তিগত কোনো মন্তব্য কিন্তু দিতে পারি না। আপনারা যারা যে কোনো ঘটনাতেই আমার ব্যক্তিগত মন্তব্য, ব্যক্তিগত অবস্থান কিংবা ব্যক্তিগত কর্মকাণ্ড সম্পর্কে জানতে চান, ঠিক পাশে যে দেখাচ্ছি আমার ব্যক্তিগত ফেসবুক আইডি, সেই ব্যক্তিগত ফেসবুক আইডিতে আপনারা চাইলে নজর রাখতে পারেন। সেখানে আপনি আমার কাছ থেকে আমার ব্যক্তিগত অবস্থান সম্পর্কে বা ব্যক্তিগত যে কর্মকাণ্ডগুলো আমি করছি সেই সম্পর্কে আপনি জানতে পারবেন। কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে, যেহেতু অনফিল্ড একটি ক্রীড়া উন্নয়নমূলক প্রতিষ্ঠান, আবারও বলছি, প্রাতিষ্ঠানিকভাবে ব্যক্তিগত কোনো মন্তব্য বা মতামত আমরা আসলে চাইলে দিতে পারি না। এই ভিডিওটা করার কারণটা ছিল তামিম ইকবাল খানকে নিয়ে। তামিম ইকবাল খান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরত আসবেন কিনা। তবে তারও আগে একটা বড় প্রশ্নের জায়গা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি তামিম ইকবাল ফেরত আসতে চান, তাহলে 3টা ওয়ানডে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে। তারও আগে বাংলাদেশ এ টিমের ওয়ানডে রয়েছে নিউজিল্যান্ড এ টিমের সঙ্গে। আমার প্রসঙ্গের জায়গাটা এখানেই যে তামিম ইকবাল কি নিউজিল্যান্ড এ টিমের সঙ্গে বাংলাদেশ এ টিমের হয়ে 3টা ওয়ানডেতে পার্টিসিপেট করবেন কিনা তার অবস্থানটা বোঝার জন্য। এখন একটা প্রসঙ্গ চলে আসতে পারে যে আসলে ওয়ানডে টিমটাতে তামিম ইকবালের জায়গাটা আছে কিনা, বা তামিম যদি এখন কামব্যাক করেন, ওয়ানডে টিমে কামব্যাক করতে চান, তাহলে ওয়ানডে টিমের ব্যালেন্সটা নষ্ট হবে কিনা। আমি ব্যক্তিগতভাবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে না, বাংলাদেশের ওয়ানডে ওপেনিং স্লট এমন কোনো ব্যালেন্সড অবস্থায় নাই যেখান থেকে তামিম ইকবাল আসলে সেই ব্যালেন্সটা নষ্ট হবে। উল্টো তামিম ইকবালের মতো একজন অভিজ্ঞ ক্যাম্পেইনার যদি বড় টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে খেলার সদিচ্ছা পোষণ করেন, তাহলে সেটা বাংলাদেশ টিমের জন্য ভালো। কারণ সত্যি কথা বলতে, আপনি যদি চিন্তা করেন, গেল 2023 বিশ্বকাপে তানজিদ তামিম সীমিত ওভারের সিরিজে নিউজিল্যান্ডের সঙ্গে তার আগে হ্যাঁ একটা গ্লিমস দেখিয়েছিলেন, কিন্তু একজন ইনএক্সপেরিয়েন্সড ব্যাটারকে আমরা নিয়ে ওয়ার্ল্ড কাপে ডিরেক্ট খেলিয়ে দিয়েছে, এটা ব্যাকফায়ার করেছে। দ্বিতীয়ত, টি-20 ওয়ার্ল্ড কাপের আগে মাত্র একটা টি-20 সিরিজ খেলে যদিও তানজিদ তামিম ভালো করেছেন, তারপরও তাকে একদম মেইন ওপেনিংয়ে রোল দেওয়ার ফলাফলটাও আমরা দেখতে পেয়েছি, সেটাও খুব বেশি ভালো বা খুব বেশি সুখকর কিছু হয়নি। যদিও তানজিদ হাসান তামিম সর্বশেষ ওয়ানডে ম্যাচটা, যেটাতে তিনি কনকাশন সাব হিসেবে ব্যাট করতে নেমেছেন, 84 রানের একটা ইনিংস খেলেছেন। হ্যাঁ, তানজিদ তামিমকে 15 জনের দলে রাখার পক্ষপাতী আমি, ব্যাকআপ ওপেনার হিসাবে, কিংবা যদি সৌম্য সরকারকে টপকে তিনি মেইন ওপেনার হতে পারেন, সেটাও মোস্ট ওয়েলকাম। কিন্তু আরেকটা ব্যাপার আছে, তা হচ্ছে লিটন কুমার দাস কিন্তু সর্বশেষ ওয়ানডে ম্যাচটাতে বাদ পড়েছিলেন নতুন বলে। ওয়ানডে ক্রিকেটে তিনি ভালো মতো হ্যান্ডেল করতে পারছিলেন না। এখন প্রসঙ্গের জায়গাটা হচ্ছে, ট্রেডিশনাল সেট আপটা আমরা যেরকমভাবে দেখেছি যে একটা প্লেয়ার টি-20 ক্রিকেটে ভালো পারফর্ম করছেন, সেই সুবাদে ওয়ানডে টিমে আবার সুযোগ পেয়ে যান বাংলাদেশ ক্রিকেটে, সেটা কি আবার হবে কিনা? লিটন কুমার দাসকে আবার পরীক্ষায় না ফেলিয়ে শুধুমাত্র অন্য ফর্মের উপর ডিপেন্ড করে, যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একটা বিপিএল আছে, যদি লিটন বিপিএলে ভালো করেন, সেই সুবাদে আবার লিটন কুমার দাসকে ওই পারফরমেন্সের উপর বেস করেই কামব্যাক করানো হবে কিনা, কিংবা আপনি যদি চিন্তা করেন যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজটাতেও আবার লিটনকে নিয়ে ক্যারি করানো হবে কিনা, সেটাও একটা প্রসঙ্গের জায়গা আসে। যদিও আমরা যদি সর্বশেষ বাংলাদেশের ওয়ানডে ওপেনিং স্লট নিয়ে যদি একটু খেয়াল করতে চাই, তাহলে খেয়াল করে দেখব সর্বশেষ যে কটা ম্যাচ ওয়ার্ল্ড কাপের পর বাংলাদেশ খেলেছে,
50 রানের পার্টনারশিপ হয়েছিল ওপেনিং স্লটে, যদিও সৌম্য সরকার তিনি আহত হয়ে চলে গিয়েছিলেন। ওই ম্যাচে তানজিদ তামিম 84 রান করেছিলেন। তার ঠিক ইমিডিয়েট আগের ম্যাচটাতে ওপেনিং পার্টনারশিপ কোনো রান করতে পারেন নাই। লিটন কুমার দাস প্রথম উইকেটের পতন ঘটেছিল, 0 রানে প্রথম উইকেটের পতন ঘটেছিল। সৌম্য সেই ম্যাচে 68 করেছিলেন। তার আগের ম্যাচেও লিটন কুমার দাস কোনো রান করতে পারেন নাই, 0 রানে বাংলাদেশের প্রথম উইকেটের পতন ঘটেছিল। সৌম্য সরকার 3 রান করে আউট হয়েছিলেন। সুতরাং সর্বশেষ 3টা ম্যাচও শ্রীলঙ্কা সিরিজ আমরা যদি দেখি, তাহলে 2টা ম্যাচে এমন আছে যে ওপেনিং কম্বিনেশন কোনো রান করতে পারে নাই। একটা ম্যাচে 50 ঊর্ধ্ব পার্টনারশিপ হয়েছে ওপেনিং কম্বিনেশনে, যদিও সেখানে কনকাশন সাব হিসেবে তানজিদ তামিম নেমেছিলেন। তার আগে নিউজিল্যান্ড সিরিজের 3টা ওডিআই যদি আমরা একটু পর্যালোচনা করি, সেখানেও কিন্তু প্রথম ম্যাচে 1 রানে প্রথম উইকেটের পতন ঘটেছিল, যদিও এনামুল বিজয় সেই ম্যাচে পরবর্তীতে 43 করেছিলেন। পরের ম্যাচটাতে 11 রানে প্রথম উইকেট পড়েছিল, যে ম্যাচটাতে সৌম্য সরকার পরে কন্টিনিউ করে 169 রানের একটা ইনিংস খেলেছিলেন। তারপরের ম্যাচটাতে 84 রানের প্রথম উইকেটের পতন ঘটেছিল। সেই ম্যাচে মাইন্ডেড বিজয় রান করেছিলেন, কিন্তু সৌম্য সরকার ইনজুর্ড হয়েছিলেন। সো সৌম্য সরকার ওই ম্যাচটাতে তিনি কন্টিনিউ করতে পারেন নাই। এখন প্রসঙ্গের জায়গাটা যেখানে, সেখানে আপনি সর্বশেষ আমরা 6টা ম্যাচের পার্সপেক্টিভ থেকে যদি পর্যালোচনা করি, তাহলে যেখানে দেখা গেল যে 2টা ম্যাচে এমন হয়েছে যে বাংলাদেশের ওপেনিং কম্বিনেশন কোনো রানই করতে পারে নাই। একটা ম্যাচে মাত্র 1 রানের পার্টনারশিপ হয়েছে ওপেনিং কম্বিনেশন, আরেকটা ম্যাচে 11 রানের পার্টনারশিপ হয়েছে। সো এই জায়গা থেকে চিন্তা করলে বাংলাদেশের ওপেনিং কম্বিনেশনটা এমন কোনো সেটেলড অবস্থানে নাই। যদিও সৌম্য সরকার রানে আছেন, একটা 169 করেছেন, আরেকটা ম্যাচে তার হাফ সেঞ্চুরি রয়েছে, কিন্তু তারপরও আপনি যদি ওপেনিং কম্বিনেশন চিন্তা করেন, সেই জায়গা থেকে লিটন কুমার দাস ওই পাশে সাপোর্ট দিতে পারেন নাই। লাস্ট ম্যাচটায় তানজিদ তামিম ভালো খেলেছেন, বাট আবারও বলছি, তানজিদ তামিমকে আপনি যদি মূল দায়িত্ব দিয়ে দেন আবারও চ্যাম্পিয়ন্স ট্রফিতে, সেটা কিন্তু আবারও ব্যাকফায়ার করতে পারে। কারণ বড় টুর্নামেন্টের আগে তানজিদ তামিমকে একটা সিরিজ খেলিয়ে তারপর বড় টুর্নামেন্টে নিয়ে গিয়ে কিন্তু তার পরবর্তী সময় দেখা যায় যে বড় টুর্নামেন্টে ওই টেম্পোটা ধরে রাখাটা কতটুকু কঠিন। সো চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটা বড় আসরে তামিম ইকবালের মতো একজন ব্যাটসম্যান যদি থাকেন বাংলাদেশ টিমে, সেটা বাংলাদেশ টিমের জন্যই ভালো। তবে আমরা পাওয়ার জেনারেশন, শক্তি চুমুকে অ্যাকশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। তার আগে আমার কাছে মনে হয় যে নিজেকে ঝালিয়ে নেওয়ার জন্য, কারণ ডেফিনেটলি একটা লম্বা গ্যাপের পর আপনারা যারা তামিম ইকবালের সঙ্গে অনফিল্ডের সর্বশেষ ভিডিও দেখেছিলেন, সাক্ষাৎকারটা দেখেছিলেন, সেখানে তামিম একটা কথা বলেছিলেন যে ফজল হক ফারুকের এগেনস্টে তিনি স্ট্রাগল যে সময়টায় করছিলেন, যে সময়টায় তিনি খুব খারাপ শেপে ছিলেন, সেই সময়ের সঙ্গে তার ভালো সময়ের পার্থক্যের জায়গাটা যেরকম, ভালো সময়টাতে তিনি 2টা স্টেপ নিয়ে ব্যাটিং করতেন। অর্থাৎ প্রথমে একটা ছোট স্টেপ নিতেন, তারপর একটা বড় স্টেপ নিতেন। কিন্তু যে সময়টা তিনি ফজল হক ফারুকের এগেনস্টে বারবার আউট হচ্ছিলেন, তখন 2টা স্টেপ না, 1 স্টেপেই তিনি ব্যাটিংটা কমপ্লিট করছিলেন এবং একটা বড় স্টেপ নিয়ে তিনি আউট হয়ে যাচ্ছিলেন। এবং এইটা যখন আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে এটা কেন হয়েছে, এটা কি তিনি ইন্টেনশনালি টেকনিক চেঞ্জ করেছেন? না, ইন্টেনশনালি না। ওই যে কোভিড বিরতিটা হয়েছিল, এই সময়টাতে একটা বদ অভ্যাস ক্রিয়েট হয়ে গিয়েছিল, এটা ব্যাটারদের হয়। সো একটা লম্বা ব্রেকের পর তামিম যখন কাম ব্যাক করবেন, তখন তিনি আসলে কোন শেপে আছেন সেটা দেখাটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং হোপসো যদি তিনি খেলতে চান, আমার কাছে মনে হয় যে তিনি ট্রেনিংও শুরু করে দেবেন এবং নিউজিল্যান্ড এ টিমের সঙ্গে যে সিরিজটা রয়েছে ওয়ানডে সিরিজ, সেই সিরিজটাতে তিনি খেলবেন। কারণ টু বি ভেরি স্পেসিফিক, চ্যাম্পিয়ন্স ট্রফি এই আসরটা দিয়ে আমার কাছে মনে হয় যে বড় টুর্নামেন্টে, আমি বলছি না যে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা বাংলাদেশ জিতুক, বড় টুর্নামেন্টে বাংলাদেশের সর্বশেষ যে 2টা ফেইলিয়ার, এই 2টা ফেইলিয়ারের পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে আর ইনভেস্টমেন্টের জায়গা নেই। আমার কাছে মনে হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনার বেস্ট পসিবল শটটাই দিতে হবে, বেস্ট পসিবল পার্সনসদেরকে নিয়েই। সো বেস্ট পসিবল শটটা যদি বেস্ট পসিবল পার্সনসদেরকে নিয়েই হয়, সেই জায়গাটায় স্টিল নাও আই বিলিভ ওয়ানডে ফরম্যাটে উই শুড গো উইথ তামিম ইকবাল খান, অন্তত এই চ্যাম্পিয়ন্স ট্রফিটাতে তো অবশ্যই। সো এই জায়গাটাতে আমি জানি না তামিম ইকবাল নিজে কতটুকু ইচ্ছা পোষণ করবেন, তিনি নিজে কতটুকু খেলতে চাইবেন, কিন্তু যদি তিনি খেলতে চান, তার জন্য সবচাইতে বড় সুযোগটা অবশ্যই আছে নিউজিল্যান্ডের সঙ্গে, নিউজিল্যান্ড এ টিমের সঙ্গে যে বাংলাদেশ এ টিমের সিরিজটা রয়েছে, সেই সিরিজটা দিয়ে আফটার দ্যাট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তো 3টা ওয়ানডে রয়েছেই, এর মধ্যে আর কোনো ওয়ানডে না, এরপর তো বিপিএলে চলে যাবে, বিপিএলে আরও বোঝা যাবে যে কতটুকু বেটার শেপে আছেন। সো এই সব কিছু পর্যালোচনা করে আমার কাছে মনে হয় যে তার কামব্যাক করাটা যদি তিনি নিজে সদিচ্ছা পোষণ করেন, বাংলাদেশ ক্রিকেট টিমের টিম ম্যানেজমেন্টের সানন্দে সেখানে গ্রহণ করা উচিত। দর্শক অসংখ্য ধন্যবাদ। অনেকদিন পর আজকে অনফিল্ডের পর্দায় আমরা যুক্ত ছিলাম একটা ভিন্নধর্মী বিশ্লেষণ নিয়ে। এই সময়টাতে আমি প্রত্যাশা করব আপনারা প্রত্যেকের সঙ্গে থাকবেন, আপনাদের পরিবারে যারাই আছেন, যারা যে সময়ই খুব খারাপ সময়েও আপনার পাশে থেকেছেন, প্রত্যেকের সঙ্গে থাকার চেষ্টা করবেন। আরেকটা বিষয় বলবো,
একজন আরেকজনের প্রতি কাদা ছোড়াছড়িটা প্লিজ করবেন না। আপনার আশেপাশে কেউ যদি অনলাইন ভিত্তিক কোনো কার্যক্রমের মাধ্যমে তাদের বিজনেস রান করে থাকেন, তাদেরকে নিয়ে হাসি তামশাটাও করাটা খুব বেশি সমীচীন কোনো কিছু না। কারণটা হচ্ছে ওই যে ভদ্রলোক বা যে ভদ্রমহিলা অনলাইন কোনো ব্যবসার মাধ্যমে তার কার্যক্রমটা করছেন, সেটা দিয়ে হয়তোবা তার বাড়ি ভাড়া হয়, তার সন্তানের স্কুলের ফি দেওয়া হয়, তার বাবা মার ওষুধ কেনা হয়। সুতরাং সব কিছুই যদি আপনি পর্যালোচনা করতে চান, আমার কাছে মনে হয় সবচেয়ে বড় ভাইরাসের নামটা হচ্ছে একজন আরেকজনের সঙ্গে একটা বিরূপ মনোভাব পোষণ করা। আমাদের দেশে যেটা হয় যে আমরা একজনের রাগটা আরেকজনের উপর উঠাতে চাই। তো ওই যে একজন আরেকজনের প্রতি বিরূপ মন্তব্য পোষণ করাটা বা একজন আরেকজনের প্রতি হাসি তামশামূলক মনোভাব পোষণ করাটা, ওই জায়গাটা থেকে আসলে মনে হয় বেরিয়ে আসাটা খুব গুরুত্বপূর্ণ। এবং আপনি যদি আপনার খুব কাছের মানুষকে নিয়েও চিন্তা করে থাকেন যে যখন খুব খারাপ সময় যায় তখন কেউ আপনার খোঁজ নিয়েছে কিনা, একটু উল্টাটাও চিন্তা করে দেখেন যখন খারাপ সময় যায় আপনি কারো খোঁজটা নিয়েছেন কিনা। সুতরাং ওই যে জায়গাটা যে তিনি কেমন অবস্থায় আছেন সেটাকে জাজ না করে তিনি কতটুকু মানসিকভাবে ভালো অবস্থায় আছেন, তিনি কতটুকু শারীরিকভাবে ভালো অবস্থায় আছেন, তিনি আসলে বাস্তবতার কোন জায়গাটায় অবস্থান করছেন, সেটাকে জেনে তারপর একজন সম্পর্কে মন্তব্যটা করা উচিত বলে আমার কাছে মনে হয়। সো যে কোনো খারাপ সময় আমার কাছে যেটা একদম ব্যক্তিগতভাবে মনে হয়, একজন আরেকজনের পারস্পরিক ভ্রাতৃত্ববোধটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।